7,90,000 কোটি টাকার নতুন বাজেট প্রস্তাব। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা রয়েছে বললেন আমির খসরু। বাজেটে দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজির, বাড়তে পারে নির্মাণ শিল্পের কাঁচামাল এবং বিলাসী পণ্য সহ তামাকজাত দ্রব্যের। আগামী দিনে রাজনীতি হবে ঐক্যের, আশাবাদ প্রধান উপদেষ্টার। জুলাই সনদ অবশ্যই। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। শুরুতেই বাজেট প্রসঙ্গ। এবারে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আজ বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারে বাজেট গত বছর থেকে 7,000 কোটি টাকা কম এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি টাকা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো বাজেট গেল অর্থ বছরের চেয়ে কম ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বিটিভি থেকে সরাসরি লাইভ করে 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় থেকে 4,99,000 কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া 2,26,00,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে, যা বৈদেশিক ঋণ ও সঞ্চয়পত্র থেকে আহরণ করার কথা তুলে ধরা হয়েছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। বাজেট ঘোষণার আগে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেটের অনুমোদন করেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা এবং মৌলিক গলদপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সামঞ্জস্য রাখা হয়নি এবং বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল আকারের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। দু 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে কমতে পারে কৃষি যন্ত্রাংশ, ভূমি রেজিস্ট্রেশন ফি, নিউজ প্রিন্টের কাঁচামাল, চিনি এবং ভোজ্য তেল সহ দেশে উৎপাদিত যন্ত্রাংশের দাম। এছাড়া বাড়বে বিলাসী পণ্য, তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের কাঁচামাল, বিদেশি মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের দাম। মেহরাব সুমনের রিপোর্ট। নতুন অর্থ বছরের বাজেট বেশ কিছু পণ্যের উপর থাকছে শুল্ক ছাড়ের সুবিধা, ফলে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে।
অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। ভ্যাট প্রত্যাহার করায় কমেছে গ্যাস সিলিন্ডারের দামও। চামড়া শিল্পের রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে কমিয়ে 1%তে নামিয়ে আনা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতেও রয়েছে শুল্ক ছাড়। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ। জানতে পেরেছি যে গতকালকে আমাদের যে বাজেটের ব্যাপারে ইয়েটা হয়েছে, সেখানে হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস হচ্ছে আমাদের জ্বালানি তেলের দাম, এই জিনিসটাকে অনেকটা রিডিউস করে নিয়ে আসা হয়েছে। এটার জন্য আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আমাদের দ্রব্যমূল্য চাল, ডাল, তেল, লবণ এই সমস্ত দ্রব্যমূল্যের দাম যদি সীমিত মধ্যে থাকে আমাদের জন্য সবচেয়ে ভালো। আসন্ন বাজেটে ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। শুল্ক কমেছে কাগজ শিল্পের কাঁচামাল, নিউজ প্রিন্ট, ব্যাট তৈরির কাঠ আমদানি, নন অ্যালকোহলিক জুস, পরিবহনের টায়ার, ব্রেক শু, ব্রেক প্যাড ইত্যাদি। এছাড়া মার্বেল আমদানির উপর শুল্ক কমার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বাজার অবস্থা খারাপ, ডেভেলপারদের অবস্থা খারাপ। এখন রড সিমেন্ট বাড়লে ব্যবসার বাণিজ্য ভালো হবে না। রড বা গাড়ি, সরঞ্জাম, ফ্রিজ এগুলোর পণ্য জানি একটু ক্রয় ক্ষমতার ভিতরে জানি আসে। তেলের দাম বাড়াইলে বাড়ায় 15-20 টাকা, 40 টাকা করে, কমাইলে 2-3 টাকা। মানে এখন কি ভাঙতে 2-3 টাকা নিয়ে ঘুরবো নাকি? তবে এবারের বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের অন্যতম কাঁচামাল রড ও স্টিল। ভ্যাট বাড়ানো হচ্ছে গৃহস্থালী সামগ্রীতেও। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, প্রেসার কুকার, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও এর যন্ত্রাংশে। দেশীয় তৈরি মোবাইল ফোন, ব্যাটারি, কসমেটিক পণ্য ও দেশীয় তৈরি সুতার দামও বাড়বে এবারের প্রস্তাবিত বাজেটে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য খবর। আগামী দিনের রাজনীতি বিভক্তির নয়, ঐক্যের হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার কার্যক্রমে জাতীয় ঐক্যমত তৈরি এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। জুলাই সনদে সকলে মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবেন। সবার অংশগ্রহণে প্রথম পর্যায়ের সংলাপ সফল হয়েছে। ঐক্যমত কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনাগুলোর সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টা করা হবে। এছাড়া দ্বিতীয় দফা সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপ পাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তৃতীয় পর্বে, প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি, এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বুঝছি, প্রফেসর আলী রিয়াজ তারা ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। শেখ সোহাগের রিপোর্ট। 2020 সালে 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেয়। এ মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করে আদালত। মৃত্যু নিশ্চিত করেছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় দেশের জন্য ও ভবিষ্যতের জন্য স্মরণীয়। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি,
তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়ন চান সিনহার বোন। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ সময় অবসরপ্রাপ্ত সাময়িক কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সোমোটো করে আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। এ মামলায় ওসি প্রদীপ ও লিকত সহ সব আসামিরাই কারাগারে রয়েছে। যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে, এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হোসেন। প্রতিবাদে তিনি জানান, 27 মে গণমাধ্যমে প্রকাশিত মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি নেতৃত্বে পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়ল শিরোনামের সংবাদটি গভীর ক্ষোভ এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন তিনি। প্রতিবেদনটিতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা মাত্র। বাংলাদেশের হৃদয় থেকে যারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল, পক্ষান্তরে তারাই মুছে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তফা জামান। সোমবার 19 নং ওয়ার্ড গুলশান বনানী বৌবাজার ইউনিটের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল জামাল নুর উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুর রহমান শাহিন ও মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম সহ আরও অনেকেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য, বস্ত্র এবং দোয়া মাহফিল আয়োজন করে ওয়ারী থানা 38 নং ওয়ার্ড বিএনপি। রাজধানীর কাপ্তান বাজার মোড়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিএনপি নেতা ইশরাক হোসেন। বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। নির্বাচন বিলম্বিত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, হামিদুর রহমান, 38 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ সহ আরও অনেকে। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন বিএনপিকে এক ঘরে করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে একমাত্র দল যারা নাকি ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ 50টির অধিক নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল লিখিতভাবে আরো 2 মাস আগে জানিয়ে এসেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। আমরা একবারও বলি নাই বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়ে আপনারা চলে যান। আমরা বারে বারে বলছি, যদি আপনারা বিএনপির চেয়ে বেশি যোগ্য হন, জনগণ যদি আপনাদেরকে অন্য যে কাউকে বিএনপি চাইতে বেশি যোগ্য মনে করে, তাহলে সেটাই সই। জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্রভবনে আসীন করবে, সেই ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নাই। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 7,90,000 কোটি টাকার নতুন বাজেট প্রস্তাব, বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা রয়েছে বললেন আমির খসরু। বাজেটে দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজির, বাড়তে পারে নির্মাণ শিল্পের কাঁচামাল ও বিলাসী পণ্য সহ তামাকজাত দ্রব্যের। আগামী দিনে রাজনীতি হবে ঐক্যের আশাবাদ প্রধান উপদেষ্টার, জুলাই সনদ অবশ্যই।
এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।